বাড়িতে কারা থাকতো, কি হয়েছিল ওখানে? সত্যি এগুলো না খুব জানতে ইচ্ছে করে। এর পাড়ার কোনো বয়স্ক দাদু বা দিদার থেকে জানতে হবে। চল না দেখি গিয়ে কে বলতে পারে বাড়িটার ব্যাপারে। হ্যাঁ চ, এখানে একজনই আছে পুরানো, আলোর ঠাকুমা, উনি একমাত্র বলতে পারবে। দিদা দিদা আছো? ও দিদা বাড়িতে আছো? দিদা কই গো? কে এলি তোরা? ও তোরা আয় ভিতরে আয়। আচ্ছা ঠাকমা, অনিকেতদের পাশের বাড়িতে যে পুরো বাড়িটা আছে ওটার ব্যাপারে কি তুমি কিছু জানো? তাহলে আমাদের বলো না। ও আচ্ছা ওইটা, আচ্ছা ঠিক আছে, তোরা এসে বস। শোন তবে, সে অনেক দিন আগেকার কথা, যখন মায়াকুমারীর জন্ম হয়। সে ছোট থেকে দেখতে সুন্দর ছিল বলে তার নাম হয় মায়াকুমারী। ছোট্ট ছোট্ট দুটো পায়ে সে সারা পাড়া মাতিয়ে রাখে। যেমন রূপ তেমন ঘন কালো চুল। সে যত বড় হতে থাকে তার রূপও আরো বাড়তে থাকে। ধীরে ধীরে সে বড় হলো। সে যত বড় হতে লাগলো তত তার রূপ বাড়তে লাগলো। তার মন বসে না এক জায়গায়, ছুটে চলে এ প্রান্ত থেকে ও প্রান্ত। এক কথায় বলা যায় প্রকৃতি প্রেমী। গাছে ফল পাড়া, পাখিদের গান শোনা, বন্ধুদের সাথে মজা করা, বেশ আনন্দের সঙ্গেই দিন কাটছিল তার। যেমন নাচে পারদর্শী তেমনই পড়াশোনা। সে সাজতে বড়ই ভালোবাসত, তেমন কিছু না, পরনে সুন্দর শাড়ি আর চোখে একটু কাজল আর টিপ, তাতেই মায়াকুমারীর রূপ শোভা পেত। তার প্রেমে মোহিত ছিল সকল বুড়ো থেকে ছোকরা, কিন্তু মায়াকুমারীর মনে ছিল অন্য কারোর জন্য ভালোবাসা। সে ছিল প্রতাপ। অল্প দিনের চেনায় মায়াকুমারী ও প্রতাপ দুজন দুজনকে খুব ভালোবেসে ফেলেছিল। মায়াকুমারীর চোখ খুঁজে বেড়াতো প্রতাপ। প্রতাপের জন্য পত্র লিখত মায়াকুমারী, কিন্তু তাদের ভালোবাসায় বেশি দিন পূর্ণতা পেল না। তার সাথে সম্বন্ধ এলো জমিদার বাড়ির ছোট ছেলের। বিবাহের দিন স্থির হলো। খবর পেয়েই তৎক্ষণাৎ ছুটে চলল মায়াকুমারী। প্রতাপ, আমাদের ভালোবাসা আর পূর্ণতা পেল না। আমাকে ভুল বুঝো না, আমাকে ক্ষমা করো। এই জন্মে না হোক অন্য জন্মে দেখা হবে। বিদায়। কিন্তু বিয়ের দিন এলো। গাঁটছড়ায় বাঁধা পড়ল মায়াকুমারীর নতুন জীবন। সিঁদুরে রঙিন হয়ে উঠল মায়াকুমারীর স্মৃতি। পরিবারের মাধ্যমে তার সব ত্যাগ করে ছাড়লো বাপের বাড়ি। আলতারাঙা পায়ে প্রবেশ করলো জমিদার বাড়িতে। শুরু হলো নতুন অধ্যায়। একদিন প্রতাপের পত্র এলো। খবর পেয়ে ছুটে চলল মায়াকুমারী। পত্রটি খুলে সে পড়ল। মায়াকুমারীর শাশুড়িমা ছিল অত্যন্ত কঠোর। শোনো বৌমা, জানি তুমি কিছুই জানো না, তাও বলি, শ্বশুর মশাই ও ভাসুর ঠাকুরের সামনে এক গলা ঘুমটা দিয়ে থাকবে। এই বাড়িতে আমার কথাই শেষ কথা, সবসময় বাড়ি ও স্বামীর মঙ্গল চাইবে। পত্রে প্রতাপের সঙ্গে দেখা করার খবর পেয়ে সব বাধা পেরিয়েও মায়াকুমারীর সঙ্গে প্রতাপের দেখা হলো না। এইভাবে কেটে গেল অনেকগুলো দিন। বৌমা, হ্যাঁ যাই।
এখন বাস্তবতাকে মানিয়ে নেয় মায়াকুমারী, ভুলে যায় প্রতাপকে, প্রতাপও ভুলে যায়। এইভাবে কেটে যায় অনেকগুলো বছর। এখন এক পুত্রের মা মায়াকুমারী, এখন তার ভরা সংসার। মায়াকুমারী এখন জমিদার গিন্নি, শ্বশুর ও শাশুড়ি এখন গত হয়েছেন। একদিন স্বামীর অনুপস্থিতিতে তার বাল্যকালের বন্ধু তার স্ত্রীকে নিয়ে হাজির। তাদের মধ্যে ভালোই কথাবার্তা চলছিল, কিন্তু কোথাও গিয়ে মায়াকুমারীর খটকা লাগলো বন্ধুটির উপর। একদিন বন্ধু যে ঘরে ছিল তার দরজার বাইরে দিয়ে যাওয়ার সময় মায়াকুমারী শুনতে পায়, যা হোক করে মেরে ফেলতেই হবে। তারপর তাড়াতাড়ি সন্তানকে নিয়ে ছুটে বাড়ি থেকে বেরিয়ে গেল মায়াকুমারী। এক অপরিচিত ব্যক্তি তার পিছনে ধাওয়া করল। এ কি, কোথায় গেল সেই? সে তার সমস্ত গয়না খুলল এবং একটি গোপন স্থানে সেটি লুকিয়ে দিল। এক অপরিচিত হাত এসে তার মাথায় আঘাত করে, মাটিতে লুটিয়ে পড়ে সে। সেই অজানা হাত এসে তার সমস্ত লজ্জা হরণ করল। জ্ঞান ফিরলে সে নিজেকে দেখে লজ্জিত বোধ করে। গয়না লুকানোর কথা সে একটি গোপন জায়গায় রেখে দেয়। সন্তানকে সুরক্ষিত রেখে সে আত্মহননের পথ বেছে নেয় মায়াকুমারী। সাঁতার না জানায় পুকুরে ঝাঁপ দিয়ে সে মৃত্যুবরণ করে। মায়াকুমারীর মৃত্যুর পেছনে ওই বন্ধুটাই দায়ী ছিল। তাহলে প্রতাপের কি হলো? তারপর